1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 এই ব্যায়ামগুলো করলে আপনার যে লোয়ার বেলি প্রবলেমটা আছে চলে যাবে ইনশাআল্লাহ। নিয়মিত করুন, চেষ্টা করবেন 4টা করে সেট দিতে 30 বার করে, এভাবে প্রতিদিন প্র্যাকটিস করুন। तुझको ही दुल्हन बनाऊंगा। हे 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 आहा हा। আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা কাকে দিবেন? আমি মারবো নৌকা। নৌকাকে কেন দিতে যাচ্ছেন? নৌকা ভালো, দেশের অনেক কাজ কাম করছে, অনেক উপকার করছে, রাস্তাঘাট উন্নয়ন, গাড়ি গুড়ি সব দিক দিয়ে ভালো, 100%। ভালো কি কি একটু আপনার উল্লেখ করেন? সব দিক দিয়ে সবকিছুর মধ্যে নৌকাই ভালো। কি ভালো কাজ করেছে বলেন? অনেক কিছু করছে ভালো, অনেক কিছু ভালো করছে, নৌকা খারাপ না, ভালো আছে। এই জন্য আপনি আগামীতে নির্বাচনে নৌকাই চাচ্ছেন? নৌকাই ভালো, নৌকারই বুদ্ধি দিব যা আছে কপালে, নৌকাই ভালো। খারাপ না, ভালো আছে। মানুষ কি কয় জানি না, আমার কাছে শেখ হাসিনা ভালো। যে দলের ক্ষমতা দর্শন তারা কমাতে পারতেছে না। আর সরকার আইবো, সরকারকে মোতাবেক ওরা বিচার করবো, সমস্যা কি? আসামি দূরে দূরে বড় পুটকিটা রুল দিব, হ্যাঁ দর্শন করবো যে তার শাস্তি টাইম উপরে তুললে কি যে করবো, এটার বিচার করবো না, সমস্যা নাই। কিন্তু সরকার আমি তো মনে করি শেখ হাসিনার প্রয়োজন, ভোট তো দিলে নৌকাতে দেবো, এটাই জানি। শেখ হাসিনাকে কেন প্রয়োজন মনে করছেন বা নৌকাতে কেন ভোট দিতে চাচ্ছেন? এই যে দেশের পরিস্থিতি হন এইভাবে, পোলাপানে উপস্থিত পাইতেছে না, এই অনেক মানুষের বিধবা ভাতা পাইতেছে না, এই যে চাইল 15 টাকা কেজি এটাও দিতেছে না, এই মানুষ আগে ওই যে টিসিবির মাল দিত গ্রাম অঞ্চলে, এইসব দিতেছে না। এইসব আগে কিন্তু পাওয়া গেছে, রোজার সময় এইসব পাওয়া যেতেছে না। এই 4 মিনিটে গাড়ি গুড়ির অবস্থা, এই অবস্থা, অনেক গাড়ি বেকার বয়ে রয়েছে, ঠিক পাইতেছে না, রাস্তাঘাটে গন্ডগোল। আগে শেখ হাসিনা আসেন সময় দেশের রাস্তা কোনো গার্মেন্টস পার্টিরা রাস্তাঘাটে কোনো গন্ডগোল করবার পারছে না। এটা গন্ডগোল করে এই সব শ্রমিক যাবার গাড়ি করে আছে, আমরা এই যে গাড়ি হেলপার টেলবার আমগো গাড়ি ঠিক মতো চলে না, রাস্তা তো ঘুরে গার্মেন্টস চালু করে রাস্তা বড়ি কেটে। আগে কিন্তু এইসব রাস্তায় 15 বছর 17 বছর কেউ রাস্তার মধ্যে প্রতিবাদ করছে না, গাড়ি মোটর গাড়ি ঠিকই চলবার দিচ্ছে, আরামাইসে চলছে। আমরা এই 15 বছরে যে প্রতিবাদ করে না, সেটা কি প্রয়োজন মনে করে না, তাদেরকে প্রতিবাদ করতে দেওয়া হয় না? কোনটা? তারা প্রতিবাদ করবো, এটা প্রতিবাদের কোন রাস্তায় আসলে না। এই যে দেশটারে এত সুন্দর ভাবে লোকটা গোছাইছে, নেত্রী দেশটারে এত সুন্দর ভাবে গোছাইছে, একটু আরামাইসে বইব, এর মাঝে মানুষ একটা হই হল্লা বাজায়, এটা দেশের মাঝে একটা গন্ডগোল বাজায় দিচ্ছে। এরা জানে এরা অমানুষের কাম করছে, এইসব লোকেরা অমানুষের কাম করছে। নেত্রীকে আমার লেগে আর মানুষের লেগে আমার কর্ম আমি করে গেছি, আমার লেগে আর অন্য লোকেরা যারা পাইছে তারা কি ভালোভাবে চলতেছে না, তারা তো যখন আর তারা ভালোভাবে চলবার পারতেছে না। আমি কিন্তু আমার কাছে ঠিকই হয়েছি, আমার পেটটা আমি চালাই গেছি। কিন্তু এইভাবে যে মানুষ বেমানি করছে, এই হ্যাঁ একটা ভুল করছে, একটা কথা কয়া এটা ওইভাবেই পারে, স্বাভাবিক। মানুষের কথা দিতে বললো, ভুল তো আর অন্য কেউ করে না। দেশের প্রধানমন্ত্রী সে 17 বছর রয়েছে, 17 বছরের মাঝে একটা কথা ভুল করছে, তাতে দিয়েছে। এর লিগে এই দেশের মধ্যে গন্ডগোল বাজায় যায় যখন নাই, মানুষের গ্রাম অঞ্চলে বিরাট অবসর। এভাবে যে গাড়ি গুড়ি যত অত্যাচার আছে সব মোটর গাড়ি আইতেছে ভাই, কিছু করার নাই। এটাই ঠিক আছে ভাই, দেশটা না আবার যদি আয় কোনো সময় যদি আয় কেউ, আমি ভাই ওই যে ভোট আমি নৌকা দিচ্ছি, নৌকা দিতে আমি এটাই জানি। মোটামুটি আমার ভালোবাসা হয়েছে, আমি মোটামুটি ভালোই বুঝি। এই দেশের জন্য পাবলিক হিসাবে, আমি জনগণ হিসাবে আমার অধিকার আছে কোন জায়গায় ভোট দেবো। যাই হোক, আমরা গাড়ি গুড়ি চালাই, আমি একজন চালক। এই পর্যন্ত এই 15-16 বছর ধরে গাড়ি চালায়া আমরা ঢাকা সিটিতে, আবার বাংলাদেশে যে কোনো প্রান্তে গেছি, অনেক জায়গায় গাড়ি চালায় শান্তি পাইছি। কেন পাইছি? ভালো রাস্তাঘাট পাইছি, ভালো পদ্মা সেতু হয়েছে, কিংবা ব্রিজ হয়েছে, ঢাকা সিটিতে উড়াল সেতু হয়েছে, মানে অনেক দিক দিয়ে অনেক উন্নত কাম করছে। যাই হোক, যতটুকুই করছে আমরা তার জন্য ভালো মনে করি। এখন আগামীতে যে কোনো সরকার কিংবা যাই এই দেশে এই কতদিন যে ঘটনা করছে, মানে এটি লজ্জাজনক ঘটনা। এই দেশের নাগরিক হিসাবে, আমরা এই দেশের নাগরিক হিসাবে যেগুলা ঘটনা এই কয়েক মাসে 7-8 মাসে এগুলা ঘটছে, এটা মানে লজ্জাজনক ঘটনা, এটা মানে বলা বন্য।
কেন লজ্জাজনক ঘটনা? আমার মেয়ে আমার বোন দর্শন হইতেছে, আমরা রাস্তায় গাড়ি নিয়ে গেলে সন্ত্রাসী বাধা দিতে হয়, এমন সময় লোক জড়ায়া এই গাড়ির থেকে মোবাইল নিয়ে দৌড় মারে, মানে ছিনতাইকারী বাটপারের মানে অভাব নাই, সবকিছুতেই অনেক কিছু। আর যাই হোক, তারপরে আমি দেশের নাগরিক বিষয়ে আমার অনেক জ্ঞান আছে, আমি অতটুকু বুঝি যে এই দেশের জন্য কোনো কিছু করতে হলে এই দেশও আমি কতটুকু বয়সে 35 বছর বয়সে আমার অনেক সরকারের দেখছি গেছে আইছে, কিন্তু এই দেশের জন্য কেউ কাজ করতে পারে নাই, কেউ উন্নত চায় নাই, সবাই নিজের জন্য ব্যস্ততা কাটাইছে। কিন্তু আওয়ামী লীগ সরকার যে কতদিন রাজনীতি করছে, ক্ষমতা চালাইছে, সে উনি ও খাইলে তো চুরি করে খাইতে হইব, কামাই করে উনি খাইছে, যদি চুরি হয়েও থাকে উনি তাহলে এই দেশের জন্য কামাই করিয়া খেয়েছে, কাজ করে খেয়েছে। এটা যেন বলা যায় না, যে কোনো জিনিস আমি যদি কাজ করতে যাই আমি না নিজের জন্য নিজে বাঁচতে হলে আরেকজনের বাঁচানোর জন্য চেষ্টা করবো। এতটুকু আমি মনে করি আমার এই দেশের আমি নাগরিক হিসেবে আমি আগামীতে আমার ফ্যামিলিতে আমার আপনজন যারা আছে চেষ্টা করবো আমার নিজের ভোট আওয়ামী লীগ সরকারকে দিব এবং কি শেখ হাসিনাকে দিব। ধন্যবাদ। আমি মাননীয় শেখ হাসিনাকে এই ভোটটা দিব আমার ফ্যামিলির সাথে। ভাইয়া নৌকা দিতে যাচ্ছেন কেন? আমার নৌকা ভালো লাগে। নৌকা কেন ভালো লাগে এবং নৌকা ক্ষমতা আসলে কি কি পরিবর্তন আবার আসতে পারে দেশের জন্য সেটা জানি না, কিন্তু ওনাদের আমরা ছোটকাল থেকে ভালোবাসি, লেগে ওনারই দিব। নৌকাকে দিতে জি, আর সবাই দেয় ধানের শীষে, আর আমি দিব নৌকায়, আমার ভোটটা আমি নৌকায় দিব, মহিলা দেওয়ার বাচ্চা থাকি। ঠিক আছে। আসল কথা হচ্ছে এত বছর ধরে তো আমি আওয়ামী লীগকে ভোট দিয়ে আসছি, তো এখন যে ভোটটা আমি দিব এই সময়ের ভিতরে, তো মনে করেন যে মানে ভোটটা প্রাপ্য তাকে আমি ভোটটা দিব। সবাই তো প্রাপ্য, সবাই তো আপনার ভোট পাওয়ার অধিকার। হ্যাঁ, আমার ভোট সবাই পাওয়ার অধিকার আছে না, সবাইকে দিতে পারবো না, যে কোনো একজনকে আমি দিব। আমি আওয়ামী লীগকে ভোট দিব। আওয়ামী লীগ নির্বাচনে আসলে আওয়ামী লীগকে দিতে চান? জি। কেন দিবেন? কেন দিতে চান? এখন উনি আগে পিছে কার জন্য কি করছে না না করছে সেটা আমি জানি না, বা আমাদের সবাই আওয়ামী লীগের পার্টি করে, ঠিক আছে। আমার বাচ্চারা যে যেখানে আছে সবাই আওয়ামী লীগ করতো, এখন আমিও ওনাকেই ভোটটা দিব। এই আমাদের তো জরিপ চলছে তো চ্যানেল থেকে, এই যে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা আপনি কাকে দিবেন? অনেকে আপনাদের ভোটে তো সরকার নির্বাচিত হয়, তো কে ক্ষমতা একটা দেশের জন্য ভালো হবে, মানুষের জন্য ভালো হবে, সবার কল্যাণে আসবে, কে ক্ষমতা ভালো হবে? যে দেশের জন্য ভালো করবে সেটাই ভালো হবে আমার মনে হয় সবচেয়ে। আমার জন্য ভালো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আসলে। জি, এই দেশের জন্য ভালো, মানুষের জন্য ভালো, সবাই সবকিছুর জন্য ভালো, উনি ভালো করছে, ভালো হয়েছে, এটার জন্য অনেক কিছু, সব চলার দিক দিয়ে বা অনেক দিক দিয়ে, রাস্তাঘাট মানে সব দিক দিয়ে মানে বলার মতন এরকমটা ভালো আছে। একটা ঘটনা হলো কি জানেন, বিএনপি আমলিগে দুটো তো মানে নেতা, এখন ভোট করেন যদি দেন না তাহলে বিএনপি ছাড়া দেবো গাড়ি, এখন তার নেতা নাই, এই হারিয়ে বিবেচনা করতে হবে। কি পরিবর্তন করতে পারেন আপনি? এটা বাবা আমি করতে পারবো না বাবা। আগামী নির্বাচনে মানে আমি দেশের নাগরিক হিসেবে যেটা বলতে চাই, দেশের সচেতন নাগরিক হিসেবে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, সবাইকে আমি দেখছি, তাদের রাজনৈতিক কার্যকলাপ পর্যবেক্ষণ করছি। তো আগামী নির্বাচনে আমি যেটা চাই যে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার বিগত দিনে যা উপহার দিচ্ছে আমাদেরকে, যে মেট্রো রেল বলেন, পদ্মা সেতু বলেন, অনেকে অনেক রকম কথা বলছে যে সব জায়গায় অনেক রকমের দুর্নীতি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। দুর্নীতির কিন্তু যথোপযুক্ত প্রমাণ আমরা কিন্তু দেশের সাধারণ পাবলিক হিসেবে আমি কিন্তু এখন হাতে পাই নাই। যদি পাইতাম তাহলে আমি সেখানে আওয়ামী লীগ সরকারকে তখন চিন্তা করতাম যে না, দেশে আওয়ামী লীগের প্রয়োজন নাই, ঠিক আছে, তা আমি তখন তার দিকে নাক ছিটকাইতাম, যেটা আমাদের উত্তরবঙ্গের মানুষের যেটা আর কি ঠিক আছে। তো যে রকমের দেশের উন্নয়ন বা করছে, অনেকেই বলছে 5 আগস্টের পরে যে দেশে এত কোটি ডলার বাইরের দেশে পাচার হয়েছে। তো আমি কিন্তু যথোপযুক্ত প্রমাণ এদের দেশের সচেতন নাগরিক হিসেবে আমি এখনো পাইনি, ঠিক আছে। তারা বলছে বিভিন্ন নিউজ মিডিয়া চ্যানেলে আসতেছে, তো যেহেতু যথোপযুক্ত প্রমাণ আমি পাইনি,
সেক্ষেত্রে আমি বলতে চাই যে আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ সরকার দরকার, জনগণের দেশের উন্নয়ন এবং সব দিক বিবেচনা করে আমি দেশের সচেতন নাগরিক হিসেবে যেটা বলতে চাই যে যদি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়, দেশের সচেতন নাগরিক হিসেবে অবশ্যই আমি আমার ভোটটা আওয়ামী লীগকে দিব। আমি যতদিন তীর্থভূমিতে আসছি, ততদিনে বৃষ্টি শুরু হয়, ততদিনেই আমার কি শুরু হয়? সার্জিস আলমকে আদালত অবমাননার নোটিশ দিয়েছেন এক আইনজীবী। ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ, ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। হ্যাঁ, আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। ওই শেখ মুজিবুর রহমান 1971-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে। সার্জিস আলম একেবারে বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখলো। পৃথিবীতে আর এর চাইতে ভালো মানুষ নাই। আপনাদের সামাজিক মাধ্যমে বক্তব্য আছে, যখন ছাত্রলীগ করতো, ওর বাবাও আওয়ামী লীগ করতো, এখন এই এনসিপি করেই শেখ মুজিবুর রহমান রে ও বাথরুমে প্রস্রাব করার সময় প্রস্রাব করে দেয়, ওর উপর হাগু করে দেয়। এমন অবস্থা যে মনে হচ্ছে যে পৃথিবীতে এক চাইতে নিকৃষ্ট ব্যক্তি নাকি ছিল না এই শেখ মুজিবুর রহমান। ছাত্রলীগের কর্মী থাকা সার্জিস আলম জুলাই আন্দোলনের পরবর্তীতে পাল্টি নিয়ে শুধু দলই পরিবর্তন করেনি, নিজের অর্থবিত্তকেও পরিবর্তন করেছেন তিনি। জুলাই আন্দোলনের আগে যে ব্যক্তিটি বঙ্গবন্ধুকে প্রশংসায় ভাসিয়েছে, ঠিক পরবর্তীতেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন সার্জিস আলম। সময়ের সাথে এরকম পাল্টি নেওয়ায় এবার তার উপর ক্ষিপ্ত রয়েছে দেশের রাজনৈতিক নেতাকর্মীরা। পাঠান তো দেখি, আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার খাওছানাদেরকে কালকে সচিবালয়ে পাঠাক, ওনার হাসনাত আব্দুল্লাহরে পাঠাইতে বলেন, সার্জিসরে পাঠাইতে বলেন, হাড় হাড্ডি মাংস একত্রে লয়ে আসতে পারে কিনা, আসতে পারবে না। ক্ষমতা পাবার জন্যই তিনি আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মী ছিলেন। যখন জুলাই আন্দোলনে হলো, ঠিক সেই সময় আবার ক্ষমতা পাওয়ার জন্যই সমন্বয়ক হয়ে পাল্টি নিয়েছিলেন সার্জিস আলম। সার্জিস হাসনাত খুব সন্দেহজনক, মানে এরা যে এত বাটপার মানে বাটপারি করছে, মানে আমি শব্দই খুঁজে পাচ্ছি না। আমি সার্জিস হাসনাতের এক সময় 4 বিল দেওয়ার টাকা ছিল না, কিন্তু এখন এত কোটি কোটি টাকা আসে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, সে এত টাকা পাচ্ছে কিভাবে? আপনারা জানেন কত টাকা পাচ্ছে? এই টাকাগুলো কোথায় গেল? সার্জিস হাসনাতের গাড়ির পিছনে কি 100 কোটি টাকা খরচ হয়ে গেল, নাকি এই টাকাগুলো জুলাই বিপ্লবের অংশ তাদেরকে মানে সহযোগিতা করা হলো? এই যে যারা সমন্বয়ক আছে এদের বিরুদ্ধে অনেকে দিনের পর দিন আপনার জুলাই ফাউন্ডেশনে ঘুরছে, টাকা পাচ্ছে না ঠিকঠাক মতো। তো সেই জায়গাটা থেকে হাসান আর সার্জিস এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। গতকালকে দেখেছেন উত্তরে এত সমন্বয় কোথেকে চলে আসলো? আমাদের এখন আর সমন্বয়ক প্যানেল নেই, কারণ আমাদের আন্দোলন শেষ। চলুন দেখে আসি সার্জিস আলমের এইরকম পাল্টি নেওয়ায় কি বলছে রাজনৈতিক নেতাকর্মীরা। হাসনাতের মতন, সার্জিসের মতন, আসিফের মতন বাচ্চা ছেলেরা তারা সেনাপ্রধান সম্পর্কে যেরকম অপমানসূচক কথাবার্তা যখন তখন বলে, লেখে, আমরা চিন্তাও করতে পারি না। এত বছর পলিটিক্যাল ক্যারিয়ার এক একজনের, বিএনপি বলেন, অন্যান্য রাজনৈতিক দলের বলেন, তারা কেউ কল্পনাও করতে পারে না। আওয়ামী লীগের ঘরেই সেই গোলা তৈরি হচ্ছিল যে দ্বারা আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কথা বলছি 24 জুলাই আগস্ট অভ্যুত্থানের অন্যতম প্রচুর বয় সার্জিস। তবে মাঝে মাঝে নিজের পছন্দ না হলে অতিরিক্ত কথা বলে, বলতে এমনটাই বলে যে আওয়ামী লীগ নিয়ে বলতে বিএনপি নিয়ে বলতে ঠিক দেশের সর্বোচ্চ যে জায়গা আদালত নিয়ে একটা বিরূপ মন্তব্য করে বসছিল। তবে সব জায়গায় যে বিরূপ মন্তব্য করতে নাই সেটা এবার তিনি টের পেতে যাচ্ছেন। যদি ক্ষমা প্রার্থনা না করে তাহলে আমার ধারণা সার্জিস গ্রেপ্তার হবেন, যদি জামিন পেয়ে যাবেন কিন্তু গ্রেপ্তার হবেন, কারণ আইনের কাজই হচ্ছে সবাইকে লাইনে আনা। আমাদের খেয়াল আছে মেয়র ইশরাক, তিনি মেয়র হন, এনসিপি মনে প্রাণে চাই না, মুখে মুখে যাই বলুন, সরকার থাকা তাদের উপদেষ্টা তারাও চায় না, সরকার নিজেও চায় না বিএনপির দাবি, আর এনসিপি তো চাই না। তো যখন মেয়র ইশরাক এনসিপির দেখানো পথে যমুনার সামনে তার যারা সমর্থকরা আছেন সেখানে আন্দোলন করেছিলেন, নিজেও সেখানে গেলেন। পরবর্তীতে দ্বিতীয় দিন তৃতীয় দিন সম্ভবত টানা আন্দোলনের পর আমাদের আপিল বিভাগ থেকে সম্ভবত একটা রায় আসলো যে মেয়র ইশরাকি মেয়র হবেন। তো সেই রায়কে কেন্দ্র করে সার্জিস একটা বক্তব্য দিয়ে বসছিলেন হাইকোর্ট নিয়ে। তার সেই পোস্টটা আপনাদের খেয়াল থাকার কথা, যদি মব করে আপনার কি বলা হয়েছে যে মব তৈরি করে হাইকোর্টের রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কি? তার মানে হাইকোর্টের যারা বিচারপতি আছেন তারা মবেরে ভয় পান, সেই মবেরে ভয় পাইয়া তারা রায় দিয়ে দিচ্ছেন। তাহলে তো ভাই দেশে আর আইন আদালত দরকার নাই, আর এই বিচারকদেরও দরকার নাই। তার বক্তব্যের মিনিংসটা সোজা বাংলায় এমনই ছিল, মানে বিচারক ভয় পেয়েছেন, মবের ডরে তিনি এই সিদ্ধান্ত বা রায় দিয়েছেন। আর এই পোস্টকে কেন্দ্র করেই সার্জিস আলমকে পাঠানো হয়েছে একটা আপনার নোটিশ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে নোটিশ পাওয়ার 2 ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমাও চাইতে হবে। নোটিশ পাওয়ার পর সার্জিস পাত্তা দেয় নাই, সে ক্ষমা চায় নাই।
তো এখন যখন নোটিশ পাওয়ার 2 দিন হয়ে গেছে, সার্জিস ক্ষমা চায় নাই, সেই কারণে সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা কতটুকু স্বাধীন এটাও একটা এখন দেখার বিষয় হয়েছে যে এটা কি আসলে আদালত অবমাননার মতন ঘটনা হয়েছে কিনা। নিঃসন্দেহে এটা আদালত অবমাননার ঘটনা হয়েছে। এখন সার্জিস আলমের বেলায় হয়েছে কিনা এ নিয়ে আপনারা যদি দেখি 28 মে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি দায়ের করেছেন আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন। গত শনিবার হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় প্রধান বিচারপতির কাছে যখন এই ঘটনাগুলো নিয়ে লিখিত লিগেল নোটিশ পাঠানো হয়, আর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন তিনি এই লিগেল নোটিশ পাঠান, কিন্তু 22 মে ইশতাক হোসেনকে, আচ্ছা যাই হোক, আমরা এখন এইটা নিয়ে সার্জিস আপনার কোন রকম ভূমিকা রাখেনি। তিনি এখন উত্তরাঞ্চলে আছেন। উত্তরাঞ্চল কত বছর ধরে কি বলা হয় যে সাপোর্টিং পাচ্ছে না, নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে তিনি কাজ করছেন। দরকার উত্তরবঙ্গের আসলে আমি জানি না, প্রত্যেকটা সরকার অনেক অবহেলা করেন। আমরা বিভিন্ন জন কাজ করি উত্তরবঙ্গে, বিভিন্ন চ্যারিটি কার্যক্রম করি, আসলে কিন্তু এলাকাগুলোর অবস্থা খুবই কাহিল। সরকারের উচিত উত্তরবঙ্গে একটা বিশেষ বরাদ্দ দেওয়া, তবে বরাদ্দগুলো যেন মানুষের কাছে পৌঁছায়। যাই হোক, তো সার্জিস ওদিকে ব্যস্ত আছেন আর এদিকে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গঠন করার জন্য আবেদন করা হয়েছে। হবে কি? তবে আমার ধারণা হবে, আর এটা সরকারের নিরপেক্ষতা প্রমাণের জন্য করতে হবে। আইন আদালত এগুলো যেটা রুলসে চলে, আর যদি না করে তাহলে আইনজীবীরা বলছেন যদি সে আদালত অবমাননার আবেদন তৈরি হয়ে যায়, তারপর সে ক্ষমা না চায়, তাহলে তাকে গ্রেফতার করা হবে। পুরো বাংলাদেশ আউটাই যাবে। আমার ধারণা সার্জিস লিখিত ক্ষমা চেয়ে ফেলবেন, পত্রিকা আসুক না আসুক। ভালো থাকবেন। পাঠান তো দেখি, আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার খাওছানাদেরকে কালকে সচিবালয়ে পাঠান, ওনার হাসনাত আব্দুল্লাহর পাঠাইতে বলেন, সার্জিসে পাঠাইতে বলেন। হাড় হাড্ডি মাংস একত্রে লয়ে আসতে পারে কিনা? আসতে পারবে না। উনি একটা হুমকি দিয়ে যাচ্ছেন, সরকার প্রধানকে হুমকি দিয়ে চলে। উনি বলছেন জনগণকে সাথে নিয়ে আমরা সিদ্ধান্ত নিব, আমরা যদি না পারি জনগণের কাছে ওনার যাওয়ার ব্যবস্থা রাখি। ভায়া পলিটিক্যাল পার্টি কে? পলিটিক্যাল পার্টি কি ওনার ছাউচানাদের এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি, আর জঙ্গিরা কয়েকটা জঙ্গি, একমুট জঙ্গি আর এক চিমটি ওনার চিলড্রেন পার্টি, এটা দিয়ে হবে? এটা দিয়ে উনি হুমকি দেন মানুষকে? এটা কি সঠিক? সেনাবাহিনীকে হুমকি দেন? সবকিছু জনগণকে জানিয়ে জনগণকে সাথে নিয়ে আপনি যত বাংলাদেশের বড় বিপ্লবী আছে এখানে আসে, তো অনেক বিপ্লবীদেরকে দেখি, বলবেন যে আপনি বাড়ি করেন তো ভাই 3 তারিখে বিকাল 3টার আগে আপনার কিছু পোস্টিং দেখান তো। কত বড় বিপ্লবী আপনি। 16 তারিখের পরে বা 18 তারিখ যেদিন বন্ধ হলো, ইন্টারনেট বন্ধ হলো, ওই সময় থেকে, এরপর ইন্টারনেট খুলে দিল কত ঘন্টা পরে, ওই সময় থেকে 18 তারিখ থেকে আপনি 3 তারিখ বিকাল 2টা পর্যন্ত আপনার কথাবার্তা কোথায় কি বলছেন একটু ফেসবুকটাতে দেখান বা ইউটিউবে দেখান, তাইলে বিপ্লবী কত বড় পেয়ে যাবেন। আমি কেন বললাম এই কথাটা? 3 তারিখে এমনি একটা দরবারে ওয়াকারুজ্জামান এবং তার আদার্স 2 বাহিনীর প্রধান তারা বলেন আমরা কোনো মরণাস্ত্র জনগণের বিরুদ্ধে ব্যবহার করবো না। এটা তো রীতিমতো শেখ হাসিনা সরকারের প্রতি চ্যালেঞ্জ। যদি 5 তারিখে হাসিনা উত্তরে যেতে পারতো, তাহলে এইটার জন্য এই ওয়াকারের কোর্ট মার্শাল হইতো, ফায়ারিং স্কোয়াডে যেতে হইতো। আমি আপনাকে বলছি, এই আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম স্টেক এই সেনাবাহিনীও, আমরা বিপ্লবী, অধিক সাহসী বিপ্লবী হয়ে ওঠার পেছনে সেনাবাহিনীর একটা ভূমিকা আছে। নাম্বার 2, আপনারা যখন হারুনের হোটেলে ভাত খাইয়ে বন্ধ করে দিলেন আন্দোলনটা তো বন্ধ হয় নাই। এই সময় কে চালায় এনেছে পেছন থেকে? রাজনৈতিক দলগুলি এই আন্দোলনের অন্যতম স্টেক। তাইলে আপনি ভর কেন্দ্র ডক্টর ইউনূস তিনি প্রথমেই ব্লান্ডার বললেন যে ছাত্ররা আমার নিয়োগ করতেন, তুমি নতুন করে একটা কেন্দ্র তৈরি করলেন। উনি নতুন করে একটা কেন্দ্র তৈরি করলেন। আমি আপনাকে আবার একটু হচ্ছে এলোমেলো হচ্ছে। 5 তারিখে সেনাবাহিনী প্রধানের বক্তব্যটা মনে করে দেখেন। তিনি বললেন যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, এই অবস্থায় নতুন সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত আপনাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমি গ্রহণ করলাম এবং আমার উপর ভরসা রাখুন, আমার উপর আপনারা ভরসা রাখুন। এই সময়ে বিএনপি, সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলি বাংলাদেশে, আপনি বলেন এখন যে অবস্থা, আপনাকে যদি যে কোনো কামাল ভাই কেউ আমাকেও, তার দৃষ্টিতে কি মনে হয় জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে, হাসিনা মুক্ত যে বাংলাদেশ পেয়েছে, আসলে সেখানে যে ছাত্র হত্যা হয়েছে, আপনি কি চাচ্ছেন যে হাসিনার বিচার হওয়া উচিত? আসলে এই প্রশ্নটা কমপ্লিকেটেড। কি বলে? আমি আপনাকে প্রশ্নটা সরাসরি করছি, আপনি সরাসরি। হ্যাঁ, আমি সরাসরি উত্তর দিলাম। আপনি যে হাসিনার যে হুকুমদাতা হিসাবে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড হয়েছে, আপনি কি হাসিনার বিচার চাচ্ছেন কিনা? না, বিচার আমি ওভাবে চাইতে পারবো না। এই জন্য পারবো না কারণ এখানে আপনারা অনেক গরমিল দেখিয়েছেন। ফার্স্টে আপনারা মানুষের চোখে যে ধুলাপড়া দিয়েছেন, যেটাকে আমরা বিশ্বাস করেছি, এটা এখন ধুলাপড়া হয়ে গেছে। দেশের 18 কোটি জনগণের 16 কোটি জনগণ এটাকে এখন নর্মালি, আপনি একটা রিক্সাওয়ালাকে বলেন, রিক্সাওয়ালা সে কি টাকা খেয়েছে, পয়সা খেয়েছে?
সেও এখন এই ধুলাপড়ায় আর বিশ্বাসী না। চোখের সামনে যে লোকগুলোর হত্যা করা হলো তার অর্ডারে, এটা কি মিথ্যা? না, এটা চোখের সামনে কিভাবে তার অর্ডারে করা হয়েছে? আপনি না জাতিসংঘ কিভাবে প্রুভ করে? যে বুলেটগুলি বেরোচ্ছে, যে বুলেটগুলি বের হয়েছে, সেই বুলেটগুলি তো আর হাসিনার ওই লোকজনের ইয়ে থেকে 0 পয়েন্ট কত যেন বুলেট, এটা তো পুলিশের কাছে থাকে না। এটাই বা আপনি এত হলাও করে কিভাবে বলেন? না, এটাই বা আপনি হলাও করে কিভাবে করেন? অনেক ভিডিও আছে যেখানে দেখা হয়েছে যে আপনার পাশ থেকে গুলি করে চলে গেছে। এইটার কি উত্তর দিবেন? এটা আপনার কাছে আমার কোশ্চেন, এটার কি উত্তর দিবেন? আর আবু সাইদ, সে বারবার দেখানো হয়েছে সে নেশাগ্রস্ত ছিল, তাকে একবার দেখা হচ্ছে সে আবার ওঠে, কোনো সুস্থ মানুষ তো করতে পারে না। আর তাকে নিয়ে হসপিটালে না গিয়ে আপনি অন্য কোথাও কেন চলে গেলেন? আর এরপরে ফার্স্ট যে ছেলেটা মারা গিয়েছে, ওর নাম এখন মনে পড়ছে না, সে আবার কিভাবে ফেরত আসলো বলেন? এই কথাগুলো আপনি আমাকে বলেন। যেখানে হচ্ছে গিয়ে আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও আপনি এত কাহিনী আপনারা করলেন। আওয়ামী লীগের লোকজন এখন সব হচ্ছে কারাগারে, যেখানে পাচ্ছেন ধরে ফেলছেন, যেখানে পাচ্ছেন যা মন চায় তাই করছেন। তো আপনারা কিভাবে এত শিওরলি বলেন যে শেখ হাসিনা এই কাজগুলি করেছে? আর ফ্যাসিস্টই যদি হবে তাহলে তো সবাইকে ধরে ফেলার কথা। সে চাইলে ওইখানে ধরে ফেলতে পারতো, সে যদি ফ্যাসিস্ট হতো এবং সে যদি এই আন্দোলনের চাইতো যে এরা মারা যাক, এরা শেষ হয়ে যাক, এটা সে তো তখনও সে ক্ষমতায় ছিল কিনা? তো কয়েক প্লাটান আর্মি যদি ওইখানে ঘেরাও করতো, কে বাঁচতো? কেউই তো বাঁচতো না। আপনি আমার এই যুক্তিটা খণ্ডন করে দেন। সে তখনও ওই এই দেশের প্রাইম মিনিস্টার ছিলেন এবং স্টিল নাও সে বাংলাদেশে ছিলেন। কথা তো তখন কেউ শুনে না। হ্যাঁ, না তখন কেউ শুনে, স্টুডেন্টরা শুনে না, কিন্তু তার যে মন্ত্রী পরিষদ, তার যে পুলিশ বাহিনী, তার যে আর্মি সবাই শোনে। না তাহলে শুনে নাই? আপনি নিজেই বলছেন যে সে অর্ডার দিয়েছে তাদের মারতে, আপনি নিজে আবার এখন বলছেন যে শুনে নাই, তাহলে এটা কিভাবে হলো? না তাহলে আপনি বলেন আপনার কথাই আমি আপনাকে কোশ্চেন করছি, আপনি আমার কথা উত্তর দেন। এগুলি তো করেছে যারা এই আন্দোলনের মধ্যে, যারা ইন্ধন যুগে, না এরা এখন আসবে কেন? এই আন্দোলনে কেউ না কেউ তো ইন্ধন যুগিয়েছে। আপনি আমাকে বলেন, সাধারণভাবে যদি আপনি এই স্টুডেন্টদের খেতে দিতেন, একবেলা হচ্ছে আপনি 8-10টা স্টুডেন্টকে আপনি বিরিয়ানি দিতেন, আপনি কোক দিতেন, 3 বেলা পর্যায়ক্রমে এরকম বিরিয়ানি, 3 বেলা পর্যায়ক্রমে এরকম কোল্ড ড্রিঙ্কস, বার্গার, এগুলো কোথেকে আসলো? এই ফান্ডটা কে দিল? আপনার কাছে এখন আমার কোশ্চেনের উত্তরটা আপনি আমাকে দেন। আচ্ছা, গত 15 বছরে এরকম বিরিয়ানি খাওয়ানো অনেক হয়েছে। আপনি খেয়েছেন বিরিয়ানি গত 15 বছর? না আমি খাইনি, কিন্তু আমি গিয়েছি। আমি তো বললাম আমি একজন হচ্ছে শিক্ষানবিশ লয়ার, এবং দেশের দায়িত্ববোধ থেকে, কর্তব্যবোধ থেকে আমি ঢাকায় যেহেতু আমার ছোটবেলা থেকে আমি সব জায়গায় যাই। আচ্ছা, এই জন্য আমি এক বাক্যে কিন্তু বলতে পারতাম যে হ্যাঁ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, এক বাক্যে এখন বলতে পারছি না। কারণ কি জানেন, এখন ফ্যাসিস্ট বলে যাকে হচ্ছে তাড়িয়েছে, তার সাথে 14 গুণ বেশি ফ্যাসিবাদী, ওই যে বললাম মব রাইডার, তারা নিজেরাই হয়ে গেছে। এই জন্য আমি আসলে এক বাক্যে বলতে পারছি না যে এই যে অভ্যুত্থান, এটা কোনো অভ্যুত্থান হয়নি, এটা লাভ অভ্যুত্থান হয়েছে। মানে তারা নিজেরা লাভবান হয়েছে, এখানে আমাদের কোনো স্বার্থ নেই, কিছু নেই। দিন শেষে সেই আমরাই 70 টাকা কেজি চাল খাই, দিন শেষে সেই বাজারে আমাকেই যেতে হয়, দিন শেষে সেই ওই রিক্সাওয়ালাকে আমারই 10-20 টাকা হচ্ছে বের করে দিতে হয় আমার ব্যাগ থেকে, দিন শেষে ওই সাধারণ যে রাস্তায় মানুষজন থাকে তারা আমাদের কাছেই বলে যে মা যদি 1 কেজি চালের টাকা দিতেন, মা যদি 2টা ডিমের টাকা দিতেন, এগুলো আমাদের কাছে বলে। আপনাদের কাছে কি আর কেউ টাকা দিবে? সেই জন্য আমার জন্মভূমির প্রতি মানে আমার মুখ বেচে বা আমার স্বার্থ বেচে, আমার ইথিক্স বেচে বিক্রি করে কেন আমাকে মানে কথা বলতে হবে? আচ্ছা, আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পুরো আন্দোলনের মধ্যে কিন্তু আমি ছিলাম, ওখানে আমাদের ল সোসাইটি থেকে ছিলাম। দেখেন এটা কিন্তু আচ্ছা শুনুন, আপনি কি আন্দোলনে যুক্ত হয়েছিলেন? মানে না, আমি ওখানে গিয়েছিলাম দেখার জন্য। হ্যাঁ গিয়েছিলাম, কারণ হচ্ছে যেহেতু আমি শিক্ষানবিশ লয়ার, আমি এই দেশে যেহেতু শিক্ষানবিশ হিসেবে আছি, আমি একদিন লয়ার যখন হব, আমি তখন কাদের জন্য যুদ্ধ করব, কাদের জন্য লড়াই করব? অবশ্যই আমার দেশের জন্য। এবং এটা গতানুগতিক ওয়েতে যদি কখনো আমার ইয়েতে এসে পড়ে, আমার এখতিয়ারে এসে পড়ে, তখন আমি কি করব? মেইনলি এগুলি দেখার জন্য কিন্তু আমি 32-এ গিয়েছি। আমি যে কোনো আন্দোলন বলেন, যে কোনো জায়গায় বলেন, আমি নিজে থেকে যাই। এটা আমি মনে করি যে স্টাডি, ওয়ান কাইন্ড অফ স্টাডি। আমাদের দেশে কিন্তু স্টাডি, লয়ার স্টাডি হিসেবে কি বোঝায় যে কিছু বইপত্র, কিছু হচ্ছে ওই স্যারের সাথে প্র্যাকটিসিং, এগুলি কিছু লেখাপড়ার নথিপত্র, এগুলি। কিন্তু আমার কাছে হচ্ছে এই অনুসন্ধান করাটা, এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়। এবং আমি যদি ভবিষ্যতে মানে আমার স্টাডি শেষে যখন ইন্টার্ন শেষ করে যখন আমি লয়ার হব, আমি কিন্তু আসলে এভাবেই করে আমার কেস স্টাডি করব। আচ্ছা, মানুষ এখন শুধু ওই জয় বাংলা আর ইনুস সামলা এটা নিয়েই ব্যস্ত আছে। শেখ হাসিনার হাত ধরো, বাংলাদেশ স্বাধীন করো। কোথায় শেখ হাসিনা আর কোথায় ডক্টর ইনুস? 3 রাত পার্থক্য আছে। ইনুস সরকার শেখ হাসিনার পায়ে 3 বার সালাম করিয়া ক্ষমতায় বসা দরকার আছে। শেখ হাসিনার মতো কেউই হইব না। শেখ হাসিনাই আসলে সব প্রধানমন্ত্রীর আইডল, আমরা এটাই মনে করি। আমার শুধু আমার আওয়ামী লীগ ভোট দিলি চলে, আর লাগবো না। এই যে আয়নাগর বা জেল জুলুম যাই বলে, এটি সব একটা মিছা কথা, সাধারণ একটা নাটক। আয়নাগর বলতে আসলে কিছু নাই।
বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কবর থেকে লাশ চুরি করা হয়েছে। এই সমস্ত কঙ্কাল একসাথে জড়ো কইরা সরকার দেখাইবো এই লো আয়নাঘর আর এই মানে কঙ্কাল, আসলে সব হয়েছে মূলত সাধারণ নাটক। আমাগো এই সরকার যে আছে বর্তমানে, এই সরকার জনগণের পালস বোঝে না। কারণ মানুষ আগের তো বেশি ভিআইপি এবং স্মার্ট, এই মানুষ এখন মানে সব কিছুতে ফাস্ট। এই সরকার যা করতে চায় মানুষ কিন্তু অ্যাডভান্সই তা বোঝে। তা আমি মনে করি এই সরকার এইসব নাটক বন্ধ করা উচিত, কারণ মানুষ এখন এগুলো আর খায় না। মানুষ এখন শুধু ওই জয় বাংলা আর ইনুস সামলা এটার নিয়েই ব্যস্ত আছে। এটাই আমাকে এখন আমজনতার স্লোগান। আমি মনে করি এই ইনুস সরকার শেখ হাসিনার পায়ে 3 বার সালাম করিয়া ক্ষমতায় বসা দরকার ছিল। কারণ শেখ হাসিনা একজন মহিলা প্রধানমন্ত্রী আছিল, পুরা একটা দেশ তার নিয়ন্ত্রণে আছিল। আপনার ওই কোথায় শেখ হাসিনা আর কোথায় ডক্টর ইউনূস, দিন রাত পার্থক্য আছে। আপনার ওই কোথায় রাজরানী আর কোথায় আপনার কই শেখ সাদি আর কই ফাঁসের বাড়ির বদি। আপনার মুলা ফাকলে যেমন কোনোদিনও গাজর হয় না। এই দেশে যতজনই প্রধানমন্ত্রিত্ব করুক, আসলে শেখ হাসিনার মতো কেউই হইব না। শেখ হাসিনাই আসলে সব প্রধানমন্ত্রীকে আইডল, আমরা এটাই মনে করি। এই জন্য আমরা দেশ বাঁচানোর জন্য শেখ হাসিনার আবার চাই। বাংলাদেশের মানুষ বরাবরই সাক্ষ্য আছে যে আওয়ামী লীগ কখনো ইতিহাস পড়ে না, আওয়ামী লীগ ইতিহাস তৈরি করে। আপনার শেখ মুজিব পাকিস্তান জেলে থেকে একটা ইতিহাস তৈরি করছে, শেখ হাসিনা ভারতে থেকে আরেকটা ইতিহাস তৈরি করবো, আমি এটাই মনে করি। শেখ হাসিনার হাত ধরো, বাংলাদেশ স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো, শেখ হাসিনার হাত ধরো। আপনার এই যে কাপি বা এই যে ছাত্ররা নির্বাচন করবো, এরা বিপ্লবী সরকার গঠন করুক, নাহলে মানে আরো বড় কিছু গঠন করুক, এরা এই দেশে যে কিচ্ছু হইব না, এটি সত্য কথা। ছাত্ররা মনে করছে একটা অভ্যুত্থান হওয়ার পরে মনে হয় পুরা পৃথিবীর মানুষ বা বাংলাদেশের মানুষ তাকে পক্ষ নিব, আসলে একদম ভুয়া কথা। মানুষ এখন ছাত্রগ এই শব্দটা শুনলে মানে বিরক্ত বোধ করে। মানুষ এই ছাত্রগ এই যে পরের শাসন এটা সহ্য করে না তো মানুষ। 80% মানুষ এই ছাত্রগ এন্ট্রিতে আছে। এখন ছাত্ররা বর্তমানে যা করে এটা বাংলাদেশের মানুষের সাথে যায় না, এটা এরা উল্টা করে। এটা বুঝবো এরা ক্ষমতা থেকে যাওয়ার পরে। ধরেন আপনার বিশাল আশা করে রয়েছে, মনে হয় পার্লামেন্টে যাইবো বা এমপি মন্ত্রী কিছু একটা হইব, আসলে কিছু অনেক চান্স ছাত্রগণ এই দেশে হয়নি। এই দেশের মানুষ আপনার এখন এত পাগল হয়নি যে ছাত্রগণ এমপি মন্ত্রী বানিয়ে দিব আর হ্যাঁ এই দেশ চালাইব। ভাই এরা যে কি পারবো এটা কিন্তু 2-4 মাসে মানুষ বুঝছে। এই দেশের মানুষ তো আর মূল্য না, মানুষ কিন্তু সব বোঝে। আর মানুষ অনেক কি মডার্ন, এখন এরা যে কি রেজাল্ট দিবে এটা আমরা বুঝছি তো 3-4 মাসে। ছাত্ররা আপনার এই সারা বাংলাদেশে যদি 300 আসনে নির্বাচন করে, আমার মনে হয় না যে একটা আসন পাওয়ার কোনো হিম্মত আছে। এই ক্যাপাসিটি এখনো ছাত্রগণ নেই। আপনি যেই জায়গায় ছাত্ররা নির্বাচন করব, ওইসব জায়গা থেকে লোকাল কোনো পাবলিকের নির্বাচন করান, দেখবেন ওরা জয়ী হবে, ছাত্ররা জয়ী হবে না জীবনও। আপনার যে সরকারের বিশেষ একটা উপদেষ্টা এই উজিরে খামাকা মাহফুজ আলম, ওর বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুরে, আমার বাড়ি একই জায়গায়। ও যদি ওই জায়গাতে নির্বাচন করে, ওই জায়গাতে আমি নির্বাচন করুম। আমারে শুধু আমার আওয়ামী লীগ ভোট দিলি চলে, আর লাগবো না। আপনার ওই যে নির্বাচন কত প্রকার আর কি সব কিন্তু ওই সময় বুঝা যাইব। আপনার এক বিজ্ঞানী বিয়া কি জিনিস বোঝানোর লিগে বিয়া করছে, পরে ভুললেই গেছে বিজ্ঞান কি জিনিস। ছাত্ররা নির্বাচন করবো না, পরে ভুললেই যাইব রাজনীতি কি জিনিস। রাজনীতি তো সোজা কথা না। আপনার এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজের মধ্যে একটা হচ্ছে মানুষের কাছ থেকে ভোট আদায় করা। ভোটকে তো সহজ বিষয়, আর দাঁড়াইলে আপনি ফাত্তি হয়ে যাইবেন। আর বিশেষ করে এই সমন্বয়ক যারা আছে, এরা তো আছে এমনই দৌড়ের উপরে। আপনার এই যে এরা তো টয়লেটে গেলেও চিন্তা করে যে কত না আওয়ামী লীগ হানা দেয়। এরা তো 24টা ঘন্টা ভীতু অবস্থা আছে যে আওয়ামী লীগ কখন আক্রমণ করে। কারণ আওয়ামী লীগ এই দেশের সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল। এই দেশের 5 কোটি সমর্থক আওয়ামী লীগের আছে, বিশাল একটা জনগোষ্ঠী। তো এরা ভয় আছে না। কেন আজ দেশের কি অবস্থা? এই দেশ চালাই তো আওয়ামী লীগ সরকার লাগবো, তাছাড়া তো পারবে না। সত্যি কথা, এখনো ভোট নিয়ে দেখেন 60% আমরা যারা দিন মজুরি খাইতে আওয়ামী লীগ সাপোর্ট করে। प्यार से मेरी तरफ ना देखो, प्यार हो जाएगा, ये प्यार हो गया। আমি জানি শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমার মৃত্যু হইতে পারে, হায়াত যদিও আল্লাহর হাতে। তবুও আমরা চাই এই বিএনপির হাত থেকে জাতিকে হেফাজতের জন্য আল্লাহ যেন শেখ হাসিনাকে আবার এই জাতির জন্য দেয়। কারণ হযরত আলী আলাইহিস সালাম বলেছেন যে এই জাতি যেই রকম তার জন্য লিডার ওইরকমই দরকার। এই জাতির জন্য একটা শেখ হাসিনাই দরকার। টায়ার্ড হয়ে গেছি অন্যায় অপরাধ দেখতে দেখতে। ক্ষমা চাচ্ছি শেখ হাসিনার কাছে, মারাত্মকভাবে ক্ষমা প্রার্থী। আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি ফিরে আসেন,
আপনার মতো একটা জালিম সরকার আমাদের দরকার। আপনি যতদিন ছিলেন বাংলাদেশে, গত 17 বছর 15 বছর, যাই বলি, দেশটা ভালো ছিল, শান্তিতে ছিল। দেশ বিক্রি করে দেন, উই ডোন্ট কেয়ার, কিন্তু মানুষ তো শান্তিতে ছিল, ওইটাই দরকার। ফিরে আসেন যত তাড়াতাড়ি সম্ভব। শেখ হাসিনা কি এই দেশের জন্য কিছু করে নাই? বঙ্গবন্ধু এই দেশের স্বাধীনতা নেতৃত্ব দেয় নাই? আজকে বঙ্গবন্ধু নিয়ে এত বাজে বাজে কথা বলছে। আমি দাঁড়াও, বললে মেরে ফেলেন, বললে কথা বলে মরবো। আমি কোনো দল করি না, কিন্তু আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। দালাল করবে, দালাল কোন মাইরালান। তারপরে আপনার ঠিক আছে, মেরে ফেলাক আমাকে, এতক্ষণ ধরে আমাকে হ্যাসেল করতেছে, একটা কিছু কথা মত প্রকাশ, এই হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। আমি দালাল, হ্যাঁ ঠিক আছে, দালাল দালাল দালাল। কে দেশ শেষ করছে? কে দেশ শেষ করছে? ঠিক আছে, এখন আপনারা কি করেন দেখবো, আমরাও দেখবো। ভাই আমি মরে যাবো ভাই, মাইরালান ভাই, মাইরালান, মেরে ফেলেন আমাকে, মেরে ফেলেন, আমার আর বাঁচার ইচ্ছা নাই, মাইরালান না, মাইরালান, মাইরালান আমারে, এখানে কোনো ভিডিও নেবেন আমাকে, আমি যাদের পক্ষেই হই, আমার রাইট আছে। আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধী হতে চাই। বর্তমান যারা সরকার আছেন, সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতির সততার কিসয় মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দিবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জানি না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। আমি দুঃখ প্রকাশ করছি যে তারা রাত্রেবেলা এসেছে, আমি রাত্রেবেলা বেরোতে চাই নাই, তারা সারা রাত আমার এখানে ছিল, প্রশাসনের লোকজন, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে আমি ওনাদের কষ্ট দিয়েছি। আপনারা দেখেছেন যে আমার মহল্লার লোকজন তারা এখানে সারা রাত অবস্থান নিয়েছে। আমি আমার এলাকাবাসীকে, মহল্লাবাসীকে ধন্যবাদ দিতে চাই তাদের এই ভালোবাসার কারণে, যে আপনারা কোনো শৃঙ্খলা আচরণ করেন নাই, শান্তভাবে। আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই মেয়ে, আপনারা আমার প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান দেখিয়েছেন, আমি আজীবন আপনাদের এই ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান মনে রাখবো। আমার এলাকাবাসী জানেন যে আমি আলী আহমদ চুনকার সন্তান। আমার বাবা সাম্যের রাজনীতি করেছে, দলমতের ঊর্ধ্বে উঠে রাজনীতি করেছে। আমি আলী আহমদ চুনকার সন্তান। আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধী হতে চাই। এই জন্য যদি আমার বিচার হয় তাহলে বিচার হবে, কিন্তু নারায়ণগঞ্জ শহরে 21 বছর আপনাদেরকে আমি সেবা দিয়েছি, কোনোদিন কেউ বলতে পারবেন না দলের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোনো ধরনের বৈষম্য আচরণ করেছি। দলমতের ঊর্ধ্বে উঠে নিজের দলের ভিতরে থেকে তারপরও মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। বিরোধ সত্য, মতভেদের সত্য, এই শহরের নারায়ণগঞ্জবাসীর জন্য এমন কোনো জায়গা নেই যেখানে প্রতিবাদ করি নাই। তৌকি হত্যা সহ সকল হত্যাকাণ্ডে যখন নারায়ণগঞ্জবাসী একদম চুপ ছিল, কেউ কোনো কথা বলে নাই, তখন আইবি আওয়াজ তুলেছে, এই শহরের মানুষকে কথা বলা শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখিয়েছে। আজকে সেই আইবিকে কিসের জুলুমে, কিসের কারণে, কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে আমি ঠিক জানি না, কিন্তু যেহেতু আমাকে গ্রেপ্তার করা হচ্ছে, আমি নারায়ণগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব, আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, আমার পরিবারের পাশে ছিলেন, আমার পাশে থাকবেন। আপনারা সকলেই জানেন 1 মাস হয়নি আমার ছোট ভাই, অত্যন্ত আদরের ছোট ভাই মোহাম্মদ আলী রাজা রিপনকে আমরা হারিয়েছি, আর সেই ভাইয়ের সুখ এখনো বুঝতে পাই নাই। 3টা ছোট ছোট বাচ্চা, নাবালক বাচ্চা, তার মাঝখান দিয়ে আমাকে এইভাবে অ্যারেস্ট করা হলো, যেখানে আমার বড় ভাই নাই, বোন নাই, আমি সবার বড়। 3টা ছোট ছোট বাচ্চা, এবং 1 মাস হয়নি আমার ভাই মারা গেছে, এবং ওদের মাও নাই, 4 বছর আগে ওদের মা মারা গেছে। এই রকম এই অবস্থায়
কি কারণে? আমি কি কোনো জুলুমবাজ? আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো? আমিও প্রশাসনের কাছে জানতে চাই। বর্তমান যারা সরকার আছেন, সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতির সততার কিসয় মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দিবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। নিউ ইয়র্ক সিটিতে রাতের অন্ধকারে রাস্তায় রাস্তায় পুরুষ লোকরা মেয়ে সেজে ঘুরে ঘুরে কাস্টমার খুঁজতেছে, আর সেটাই আমি আজকে ভিডিও করে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। এবং এটা করতে গিয়ে আমি কতটা বিপদে পড়লাম, চলেন ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ, পাথর মারছে। যেহেতু আমি ব্লগিং করি, ভিডিও করতে করতে যাচ্ছিলাম, হঠাৎ করে এই টাইপের মানুষদের সাথে দেখা। সো আমি ভিডিও নিচ্ছিলাম, আর ওরা যখনই দেখলো আমি ভিডিও করতেছি, ঢিল ছোড়ার চেষ্টা করলো। আপনারা তো দেখতেই পাইলেন, বা দেখছেন কিনা জানি না, রাতের অন্ধকারে এই যে মেয়েগুলো আপনাদেরকে দেখালাম, দেখতে মেয়ে বাট প্রতিটাই ছেলে। ওরা হচ্ছে মেয়ে সেজে রাতের অন্ধকারে ওরা ঘুরে ঘুরে কাস্টমার খুঁজে। সো আমার লাইফে এই ফার্স্ট দেখা। আর যখনই ওরা ঢিল ছুটতে গেল আমাদের গাড়ির দিকে, তখনই আমি ওদেরকে অনেক বেশি ভয় পেয়ে গেছি। সো আমেরিকার মতো দেশে এইসব ঘটনা ঘটতেছে, এরা প্রতিটা ছেলেরা এইভাবে মেয়ে সেজে ঘুরে ঘুরে ওরা হচ্ছে কাস্টমার খুঁজতেছে। তো এটা আপনারা কি চোখে দেখছেন বলবেন। সো আমার একদমই বিষয়টা ভালো লাগে নাই। আর পুরো অন্ধকার জায়গাটায়, আর এটা হচ্ছে কোন জায়গায় বানিয়ে রাখবো, জ্যাকসন হাইটস এর সাইডে। সো আবার দেখতেছি এদের আবার কিছু লোক এসে এসে গাড়িতে করে এক একটা সুন্দর দেখে দেখে তুলে নিয়ে যাচ্ছে। আর এদেরকে মানে ভিডিও করাও অনেক ভয়ের ব্যাপার। আমি অ্যাকচুয়ালি এমনি ব্লগিং করতে করতে যাচ্ছিলাম, হঠাৎ করে ক্যামেরায়ও চলে আসে। আর ওরা হচ্ছে প্রতিটা গাড়ি আসলে ওরা জানালার দিকে তাকায় থাকে যদি একটা কাস্টমার পাওয়া যায়। তো ওইভাবে করে ওরা পেট চালায়। আমার মানে এত ভয় লাগছে, আমার এখনো শরীর কাঁপতেছে। বানি রাব্বুরে বলছি আমি যে তুমি এইসব রাস্তা দিয়ে যাইও না, ওই দিক দিয়ে ঘুরে যাও, নাহলে ওরা ক্ষতি করে দিতে পারে। দেখলাম কোন গাড়িতে মানুষ এসে ওদেরকে এক একটা করে তুলে নিয়ে যাচ্ছে। সো যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, তুলে ধরার চেষ্টা করলাম। বিষয়টা আপনারা কিভাবে নিলেন আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। आजा तेरी सुनी सुनी माँ को मैं तारों से भर दूं, सजनी दीवानी सारी उम्र अब मैं तेरे नाम कर दूं, सारी दुनिया को मैं तो भूल बैठी बाहों में। ব্লুটুথ নিয়ে আমি একটা জিনিস আবিষ্কার করছি, সারা জীবন এইভাবে ব্লুটুথ দিয়ে আসছি, কিন্তু আমার কানে ব্যথা করতেছিল। হঠাৎ কইরা এইটার আমি ঘুরাইয়া উপর দিকে দিছি, সুন্দরভাবে ফিট হয়ে গেছে, এখন আর কানে কোনো ব্যথা করে না। তার মানে মনে হয় নিয়মটাই এইটা।